কেকড়াডিহা। হ্যাঁ, কেকড়াডিহাকে নেচার্স ডেন বলা চলে। অপূর্ব মনোরম জায়গা, কিন্তু কিন্তু কি নামটা বড্ড বিচ্ছিরি। তাছাড়া ওর কথার ঢংটিও বিচ্ছিরি। একটি বাক্য বলেই যেন সাসপেন্সের আলপিন দিয়ে একটু খোঁচা। বিরক্তি চেপে বললুম, তাছাড়া কি? নামেই মালুম। শেক্সপিয়ার যদিও বলেছেন, নামে কি আসে যায়। যায় যায়, কোনো কোনো ক্ষেত্রে যায়। ট্রেন তখন একটা পাহাড়ের সুড়ঙ্গে সবে ঢুকেছে। গতিও মন্থর। কামরা গাঢ় অন্ধকারে ডুবে গেল। অন্ধকারে ওর কথা অবশ্য থামল না। এই যে দেখুন, আমি যাচ্ছি চরডিহায়। ঘন জঙ্গল এলাকা, সেখানে বসতি একেবারে কম, মানুষজনও কম। একটা কাঠগোলা, কিছু গোপ, মানে ওই যাদের গরু মোষ ছাগল আছে আর কি। চাষবাস কদাচিৎ। খুব সজ্জন মানুষ সব। তাহলে চোর শব্দটা কেন? মাঝে মাঝে বাঘের উৎপাত হয়। এখন বাঘটাকে যদি গরু চোর বলা যায়, তাহলে তো আর কথাই নেই, চরডিহা নামটা মানিয়ে যায়। এমন বিকট হাসি অন্ধকারে বড় অস্বস্তিকর, গা ছমছম করে। বললুম, আলো জ্বালার ব্যবস্থা নেই ট্রেনে? হ্যাঁ, মাত্র কয়েক মিনিট। এই সুড়ঙ্গটা তত কিছু লম্বা নয়। কেন, আপনার ভয় করছে নাকি? না, তবে অন্ধকারটা বিরক্তিকর। ট্রেনে কি ইলেকট্রিসিটি নেই? তাহলে কেকড়াডিহায় যে বাড়িটাতে উঠবেন, সেটাও বিরক্তিকর মনে হবে। কেন বলুন তো? মুনভিলায় আমিও একবার ছিলুম, ওখানে ইলেকট্রিসিটি নেই। তাছাড়া বাড়িটা... বলে ফের উনি চুপ। সাসপেন্সের খোঁচা মারা এর দেখছি বড্ড বদ অভ্যাস। বিরক্তিতে আর কিচ্ছু জানতে চাইলুম না, কিন্তু একটু অবাক হলুম। অরিন্দ্র বিদ্যুৎ না থাকার কথাটা বলেনি, হয়তো বলতে ভুলে গেছে। অরিন্দ্র আমার বন্ধু, রীতিমতো রাজা মহারাজা লোকের বংশধর। বিশুদ্ধ প্রকৃতিকে এনজয় করতে হলে নাকি কেকড়াডিহার মতো জায়গা নেই। ওদের মুনভিলা নামে বাড়িটা একটা টিলার গায়ে, এবং চারদিকে প্রকৃতি। ট্রেন সুড়ঙ্গ পেরুলে দিনের আলো এসে ঢুকলো আবার। ভদ্রলোক তাঁর লাগেজ গোছাতে ব্যস্ত হলেন। আসানসোলে এই ট্রেনে ওঠার পর ওর সঙ্গে আলাপ হয়েছে। উনি শিকারী, নাম প্রশান্ত সিংহ। খুব আমোদে স্বভাবের মানুষ। বলছিলেন, স্বয়ং সিংহ হয়েও সিংহ টিংহ মারার সুযোগ পায়নি মশাই। গুজরাটের গির জঙ্গলে এক দঙ্গল সিংহ আছে, কিন্তু একে হাঁদা ফোদা, তাই গভর্নমেন্টের পোষ্য। তবে হ্যাঁ, বাঘ মেরেছি। ত্রিপুরার জঙ্গলে একটা গুন্ডা হাতি মেরেছিল, কাজেই নিজেকে সিংহ ভেবে গর্বিত হই। চোরডিহার জঙ্গলে বাঘ আছে। সম্প্রতি একটা বাঘ খুব উৎপাত করছে, তাকে মারতেই উনি যাচ্ছেন। একটা শটগান আর একটা রাইফেল দুই কাঁধে আটকে প্রকাণ্ড ব্যাগ হাতে উনি দরজার দিকে এগোলেন। ট্রেন চোরডিহা স্টেশনের ডাউন সিগন্যাল পেরুচ্ছিল। ঘুরে মুচকি হেসে বিদায় সম্ভাষণ জানিয়ে বললেন, কেকড়াডিহায় দেখা হতেও পারে, অবশ্য যদি বাঘটাকে মারতে পারি তবেই। যাই হোক, একটু সাবধানে থাকবেন। কথাটা শুনে চমকে উঠল। এবার সাসপেন্স নয়, শাসানি। কিন্তু প্রশ্ন করার সুযোগ পেলুম না। শিকারী ভদ্রলোক ট্রেন থামার সঙ্গে সঙ্গেই নেমে প্ল্যাটফর্মে হন্তদন্ত হয়ে হাঁটতে থাকলেন। ওর শেষ বাক্যটি অস্বস্তিকর। তাছাড়া নামেই মালুম বলতে কি বোঝায়? মন থেকে অস্বস্তিটা ঝেড়ে ফেলার চেষ্টা করছিলুম। তাছাড়া বাড়িটা মানে কি? ভূতটুত আছে বুঝি? ধুস, মনে মনে হেসে ফেলল। এই মহাকাশ যুগে ভূত? ট্রেনের গন্তব্য গয়া। ফার্স্ট ক্লাসে আরো দুজন যাত্রী। চেহারা হাবভাব দেখে ব্যবসায়ী মনে হয়েছিল। হোঁতকা গোবদা মানুষ, দুজনেই ঢুলছিলেন। আর একটা সুড়ঙ্গ এলো। আবার সেই দম আটকানো অন্ধকার এবং গা ছমছম।
কিন্তু এই সুড়ঙ্গটা শেষই হচ্ছে না। বারবার ট্রেনের তীক্ষ্ণ হুইসেল, চাপা গুমগুম শব্দ, এক টানা গাঢ় অন্ধকার। এসব সুড়ঙ্গে তো আলো থাকার কথা। ভাবলুম চোরডিহার চোরেরা এসে এই বাল্বগুলি খুলে নিয়ে গেছে, তা শিকারী ভদ্রলোক যাই বলুন, অথবা এলাকা এখনো বিদ্যুৎ পায়নি, পাওয়ার কথাও না। পাহাড় আর জঙ্গল, জঙ্গল আর পাহাড় দুধারে, কাছাকাছি বসতিও চোখে পড়েনি, যদি বা পড়েছে সেও নেহাত দেহাতি গ্রাম, আদিম ধরনের ঘরবাড়ি, মানুষজনও গরিব। কতক্ষণ পরে সুড়ঙ্গ শেষ হলো। আবার একটা স্টেশন এলো, নিছক হল্ট, জনমানুষহীন নিচু প্ল্যাটফর্ম। কিন্তু আমাকে অবাক করে পাখির মতো আলতো পায়ে এক যুবতী উঠে এলো কামরায়। ছিমছাম, স্মার্ট, ফর্সা, এবং এমন ফর্সা যার সঙ্গে পাতা চাপা ঘাসই তুলনীয়, তাই পাণ্ডুর বলা চলে। জন্ডিসের রোগী নাকি? কখনো না। ছটফটে, চঞ্চল, সতেজ। কালিদাস বর্ণিত সেই চকিত হরিণী প্রেক্ষণা, নিম্ন নাভি, পিনোন্নত পয়োধারা ইত্যাদি মনে পড়ে যায়। পরনে ফিকে নীল শিফন জর্জেট শাড়ি, ম্যাচিং চাইনিজ ছাঁট ব্লাউজ। কামরা সৌন্দর্যময় সুগন্ধে ভরে গেল। ব্যবসায়িকদ্বয়ের অবচেতনায় তার তীক্ষ্ণ বিচ্ছুরণ ঘটে থাকবে, কারণ দুজনেই চোখ খুলছেন এবং সোজা হয়ে বসলেন। জানলার দিকে ঘুরে আবার প্রকৃতি দর্শনে মন দিলুম। এক্সকিউজ মি। দ্রুত ঘুরে দেখি আমি তার লক্ষ্য। ভেবার মতো হেসে বললুম, বলুন। আপনি কি গয়া যাবেন? না, কেকড়াডিহা। বাহ, তাহলে একজন সঙ্গী পাওয়া গেল। আপনি কেকড়াডিহা যাচ্ছেন? যুবতী ঠোঁটের কোণে হেসে মাথাটি একটু নাড়ল। ব্যবসায়িক দ্বয়ের একজন বলে উঠলেন, তো আপ ইহা জঙ্গলি হল্ট মে কাহা গই থি ম্যাডাম? জরা সা ঘুমনে। কেকড়াডিহা কেন যাচ্ছেন? প্রশ্নটা সোজা চার্জ, যেন মহিলা দারোগা। তবু সৌন্দর্য এবং যৌবনের মর্যাদা রক্ষায় আস্তে আস্তে বললুম, জাস্ট সাইট সিং। নেচার লাভার? বলতে পারেন আমিও তাই। ও ও কি? আমি প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে দিই মাঝে মাঝে, কখনো বেরিয়ে আসি, ভয় পাই। ইউ নো, there is something very crude in the nature, and that's dangerous, strange. আপনাকে বোঝাতে পারবো না। তাই বুঝি? আপনি স্কুল টিচার নাকি অধ্যাপিকা? কেন এই কথা বলছেন? আপনার চিন্তা ভাবনার ডেপথ দেখেই। নো নো, জাস্ট আ সিম্পল আইডিয়া, অ্যাসোসিয়েশন অফ দ্য নেচার। আপনি একজন নিরক্ষর জঙ্গলি মানুষকে জিজ্ঞেস করুন, সেও বলবে দ্য নেচার স্পিক্স টু ম্যান। প্রকৃতি কথা বলে, যে কাছে থাকে সে বোঝে। আপনার নামটা জানতে পারি কি? ও শিওর, পর্ণা চৌধুরী। আচ্ছা, কেকড়াডিহার মনভিলার চৌধুরীদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই তো? আছে। অরিন্দ্র চৌধুরীকে তাহলে চেনেন? খুব, আমার মাস্তুতো দাদা। মাই গুডনেস, অরিন্দ্র আমার বন্ধু, আমি মনভিলাতেই যাচ্ছি। পর্ণা হঠাৎ ঠোঁট কামড়ে ধরল, আমার দিকে কেমন চোখে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে চাপা শ্বাস ফেলে বলল, বাড়িটায় কেউ থাকে না আর। একজন আদিবাসী খ্রিশ্চান কেয়ারটেকার রেখেছে, সে মাইনে নেয়, কিছু দেখাশোনা করে না, দূরে বসতি এরিয়ায় থাকে। আপনার অসুবিধে হবে। আচ্ছা, আপনাদের ফ্যামিলি? একটা কথা প্লিজ, কেয়ারটেকার ম্যাথিউ কিংবা অরুদাকে আমার কথা বলবেন না প্লিজ, কথা দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু। কোনো কিন্তু নয়, কথা দিন। আচ্ছা, দিন।
ব্যবসায়ীদ্বয় ফ্যাল করে তাকিয়ে কথা শুনছিলেন আর পরস্পর চোখে চোখে কথা বলছিলেন। বাঁকা ঠোঁট, ভাবখানা এরকম যেন ওদের প্রাপ্য নাফা আমি হাতিয়ে নিয়েছি। কেকড়াডিহা প্ল্যাটফর্মে গাড়ি ঢুকলো। পর্ণা উঠে দরজার কাছে গেল এবং ট্রেন থামার আগেই যেন পাখির মতো নেমে গেল। লাগেজ গুছিয়ে প্ল্যাটফর্মে নেমে তাকে খুঁজলুম, কিন্তু দেখতে পেলুম না। ছোট্ট স্টেশন, মানুষজন কম, এদিকে ওদিকে পাহাড় আর জঙ্গল। স্টেশনের বাইরের চত্বরে কয়েকটা এক্কা আর সাইকেল রিক্সা, ছোট্ট একটা বাজার। কেয়ারটেকার ম্যাথিউ জেভিয়ারের থাকার কথা স্টেশনে। অরিন্দ্র চেহারার একটা বর্ণনা দিয়েছিল, কিন্তু অরিন্দ্র তার মাস্তুতো বোন পর্ণার কথা কেন বলল না? এতক্ষণে মনে হলো পর্ণা শিক্ষিত মেয়ে, কিন্তু একটু ছিটগ্রস্তা নির্ঘাত, হয়তো মানসিক রোগী বা, তাই একা একা যেখানে সেখানে চলে যায়, জঙ্গলে ঘুরে। কিন্তু এ তো তার পক্ষে বড় বিপজ্জনক। ফ্যামিলিতে কি ওকে শাসন করার কেউ নেই? নিশ্চয় নেই, কিংবা আছে। পর্ণা তাদের চোখের আড়ালে এভাবে ঘুরে বেড়ায়, তাই আমাকে নিষেধ করছিল। একটা সিগারেটের দোকানের সামনে যেতেই বাঁকের মুখে সাইকেলে একজনকে দ্রুত আসতে দেখলুম। কাছাকাছি আসতেই মনে হলো ম্যাথিউ জেভিয়ার না হয়ে যায় না। ডাকলুম, মিস্টার জেভিয়ার। হ্যাঁ, তিনি, রীতিমতো ভদ্রলোক এবং ডিসি সাহেব। সাইকেল থেকে নেমে জোরালো হ্যান্ডশেক করে বললেন, ও ভেরি সরি স্যার, আপনার রুম গোছাতে একটু দেরি হয়ে গেল। রান্নার জন্য লোক খুঁজে সারা তেমন কাউকে পেলুম না। নো নো, ডোন্ট ওয়ারি স্যার, আমি আছি। আমি আপনার সেবা করতে পারলে ধন্য হব। তবে ভেরি লোনলি প্লেস, লোনলিনেস যাদের পছন্দ তারা মুনভিলাকে ভালো না বেসে পারবেন না। জাস্ট সাইলেন্স ইজ গোল্ডেন। জেভিয়ার একটু বেশি কথা বলেন সেটা ঠিক, তবে মানুষটিকে ভালো লাগলো। সাইলেন্স ইজ গোল্ডেন। জেভিয়ারের মুখ থেকে উচ্চারিত পুরনো এই বিলিতি প্রবচনটি মাথার ভেতরে ধ্বনিত হয়েছিল বাড়িটাকে দেখার সঙ্গে সঙ্গেই। সত্যি কি মুনভিলা প্রতীক সাইলেন্স? সুবর্ণ মৌন, জীর্ণ স্থাপত্যটি সারা ধূসর শরীরে শব্দময়। যে ভাষা আমি বুঝি না, তেমনি এক আদিম কোনো ভাষায় যেন কথা বলছে। শুনছি, বুঝতে পারছি না। আর পর্ণা বলেছিল পা তুললেই ঘাস গজায়, প্রকৃতি সর্বগ্রাসী। বাড়িটা সামনের দিকটায় কবেকার মেরামতের কিছু ছাপ, পিছন দিকটা প্রকৃতি গিলে খাচ্ছে। কার্নিশে গাছ, দেয়ালে হিংস্র শেকড় বাকড়, তারপর জঙ্গল হয়ে ওঠা লনের দিকে তাকাতেই অস্বস্তি জাগল। প্রতিটি গাছ যেন ভীষণ জৈব, ক্রূর চোখে আমাকে তাকিয়ে দেখছে। অক্টোবরের শ্যামলা চারদিকে, সেই শ্যামলতাকে কেন যেন নির্দয় দেখাচ্ছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে পেছনে কোনো আততায়ীর পায়ের শব্দ। স্যার, হ্যাঁ, লাঞ্চ রেডি? এনিথিং রং স্যার? না তো। আপনাকে তখন বলেছিলাম লোনলিনেস কখনো অসহ্য হয়ে ওঠে। ঠিক ইট ইজি স্যার। আচ্ছা মিস্টার জেভিয়ার, এই বাড়িটার নাম মুনভিলা কেন? জাস্ট লুক অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ওই যে ছোট্ট নদীটা, কি দেখছেন স্যার বলুন? হ্যাঁ, চন্দ্রকলার মতো, দ্য ক্রিসেন্ট মুন। এক্স্যাক্টলি সো। স্যার, এখন যদি লাঞ্চ খেয়ে নেন ভালো হয়। আমাকে একবার বেরোতে হবে কিছুক্ষণের জন্য। রান্নাটা বিলিতি ধাঁচের হলেও মন্দ নয়, খিদেও পেয়েছিল। জেভিয়ার চলে গেলে সেকেলে উঁচু খাটের ওপর শুয়ে পড়লুম। ট্রেন জার্নিতে যথেষ্ট ক্লান্ত। তারপর কখন ঘুমিয়ে পড়েছি। দরজা ভেজানো ছিল, সেটা ক্যাঁচ শব্দে খুলে যাওয়ার জন্যই হয়তো ঘুমটা ছিঁড়ে গিয়েছিল। তাকিয়ে রইলুম,
বাইরে নরম বিকেল, বাতাসের চাপেই কি দরজা খুলে গেছে? হু হু করে বাতাস ঢুকছে ঘরে। তারপরে তীব্র সেন্টের আভাস পেলুম। ট্রেনে অনুভব করা পর্ণা সেই সৌরভ। ঝটপট উঠে বসে বললুম, পর্ণা নাকি? বললুম নয়, মুখ দিয়ে কথাটা বেরিয়ে গিয়েছিল, কিন্তু কেউ সাড়া দিল না। অথচ একই সুগন্ধ, ঝাঁঝালো, তীক্ষ্ণ। চটিতে পা গুলিয়ে এবার নিজের ইচ্ছায় ডাকলুম, পর্ণা, পর্ণা। কারণ সে নিশ্চয় কাছাকাছি কোথাও এসে গেছে। খেয়ালি মেয়ে, তাই আমার সঙ্গে লুকোচুরি খেলছে। একধারে বাথরুম, অন্য দুদিকে দরজা বন্ধ আরো ঘর। পর্ণা কি বাথরুমে এসে ঢুকেছে? বাথরুমের দরজা ভেজানো। একটু ইতস্তত করে দরজায় চাপ দিলুম। খুলে গেল, কিন্তু কেউ নেই। অথচ ঘর ভরা দুর্দান্ত সৌরভ। আর ক্রমশ এতক্ষণ সেই সৌরভ মেয়েদের চুলের ঘ্রাণের মতো আকর্ষণ করছে। চাপা আর আকুল কণ্ঠস্বরে আবার ডাকলুম, অর্ণা, অর্ণা। সহসা সুগন্ধটা মিলিয়ে গেল। লজ্জিত বোধ করলুম। ছি ছি, এ কি রূপান্তর আমার মধ্যে! সমস্ত ভব্যতাকে এই জীর্ণ পুরনো বাড়িটাই কি ঘষে তুলে ফেলতে চাইছে আমার চেতনা থেকে? প্রকৃতি কি মানুষকে নিছক জৈব করে ফেলে? বেরিয়ে গেলুম। হালকা গোলাপি রোদ্দুরের গায়ে নীলাভ ধূসরতার মতো কি এক রং। হয়তো এখনই কুয়াশা ঘনিয়ে আসছে, ঢেকে দিতে চাইছে ক্রূর ও ভয়াল বৃক্ষলতাকে। তাদের জৈবতাকে বিষাদের আড়ালে সরিয়ে ফেলতে চাইছে। বিষাদ, এই কথাটাই মনে এলো, কারণ ততক্ষণে টের পেয়েছি বাড়িটার জীবনে অনেক স্মৃতি আছে, তাই নস্টালজিয়ার বিষাদ আছে। গেটের দিকে এগিয়ে গেলুম। ঢালু ঘাসে ঢাকা জমি নিচের নদীটিতে গিয়ে মিশেছে। তীব্র স্রোতের চাপা বিষণ্ণ শব্দ কানে এলো। তারপর বাঁদিকে কিছুটা দূরে একটা গাছের তলায় আবিষ্কার করলুম পর্ণাকে। সে জলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। চেঁচিয়ে ডাকলুম, পর্ণা! পর্ণা মুখ তুলে তাকালো। কোমল রোদ্দুরে তার সুন্দর দাঁতগুলি ঝিকমিক করে উঠল। গেট খুলে ঢালু সংকীর্ণ রাস্তায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে আশ্চর্য, পর্ণা হঠাৎ গাছপালার আড়ালে উধাও হয়ে গেল। থমকে দাঁড়িয়ে রইলুম। তাহলে মেয়েটি সত্যি সাইকিক রোগী? নিচে রাস্তার বাঁকে জেভিয়ারের টুপি দেখা গেল। সাইকেল ঠেলতে ঠেলতে চড়াই ভাঙছেন। কাছাকাছি এসে বললেন, গুড ইভিনিং স্যার, এনিথিং রং? না। কিছুক্ষণ পরে লনে বসে চা খাচ্ছি। জেভিয়ার এসে কুণ্ঠিত মুখে বললেন, আই এম সো সরি স্যার, আপনার ডিনার রেডি, রেখে যাচ্ছি। আপনাকে রাত্রে সঙ্গ দিতে পারছি না, আপনাকে একা থাকতে হবে। ও নো নো, ডোন্ট ওয়ারি স্যার। আসলে আমার স্ত্রী অনেক দিন থেকে অসুস্থ, তাকে দেখাশোনার লোক নেই। না না, আমি একা থাকতে পারবো, আপনি ভাববেন না। খুব পুরনো বাড়ি, পুরোটা মেরামত হয়নি। প্লাস্টার খসে পড়ার শব্দ শুনলে ভয় পাবেন না। পেছনের ঘরগুলিকে ছুঁচো চামচিকেরা দখল করে ফেলেছে। রাত্রে ওরা উৎপাত করতে পারে। আর একটা কথা, কেউ ডাকলে যেন দরজা খুলবেন না। চোর ডাকাত আছে নাকি? সে আর কোথায় নেই বলুন। তবে এনিওয়ে, বাইরে যা কিছু ঘটুক, যেন দরজা খুলে বেরোবেন না স্যার। জেভিয়ার চলে গেলেন কিচেনের দিকে। দিনও শেষে ধূসরতা ঘনিয়েছে। লনের ডান দিকে বিধ্বস্ত ফোয়ারা ঘিরে প্রকাণ্ড গুল্মলতা। আচ্ছা, একটা মূর্তি ভেসে উঠল সেখানে। পর্ণা! সঙ্গে সঙ্গে চাপা স্বরে ডাকলুম, পর্ণা!
পর্ণা? জেভিয়ার বুড়োর যেন ঝুন্তুর কান কিচেন থেকে সাড়া দিলেন। জাস্ট আ মিনিট স্যার। পর্ণা মুছে গেল অমনি। জেভিয়ার সাইকেলে চেপে চলে যাওয়ার পর পর্ণার প্রতীক্ষায় ছটফট করছিলুম। বারান্দায় বসে বারবার টর্চের আলো ফেলছিলুম। ভাবছিলুম এবার ওকে দেখে প্রকৃতি কন্যা বলে সম্ভাষণ করব। তারপর মনে হলো সন্ধ্যের পর আর কি ওকে বাড়ি থেকে বেরুতে দেবে? অথবা বসতি থেকে দূরে এই মন ভিলায় রাতের দিকে কেনই বা ও আসবে? আমি তার প্রেমে পড়তেই পারি, সে কেন পড়তে যাবে? নদীর ওধারে টিলার মাথায় কতক্ষণ পরে চাঁদ উঠল। কুয়াশা তার জ্যোৎস্নাকে নিষ্প্রভ করে দিয়েছে। নিচের দিকে একদল শেয়াল ডাকাডাকি করে সহসা থেমে গেল। একটা পেঁচা শব্দ করতে করতে মনফিলার উপর দিয়ে উড়ে চলে গেল। ক্রমে টের পেলুম জীবজগতে সাড়া পড়ে গেছে। পোকামাকড় ডাকছে, কখনো মাথার ভেতর, কখনো পারিপার্শ্বিকে আশ্চর্য প্রাকৃতিক সিম্ফনি অর্কেস্ট্রা। আর কোনো মৌন নেই, শুধু শব্দ, ধ্বনিময়তা। বৃক্ষলতা থেকে শিশির পড়া শব্দগুলিও স্পষ্ট শুনতে পাচ্ছি। কিন্তু কিন্তু নির্জনতা বড় অসহ্য। পর্ণা যদি আসতো। 8টা বাজলে কিচেনে হ্যারিকেনের আলোয় ডিনার খেয়ে নিলুম। কিচেন বন্ধ করে তালা এঁটে হ্যারিকেন হাতে আমার ঘরে ফিরলুম। সিগারেট টানতে টানতে আবার পর্ণার প্রতীক্ষা। কোথাও রাত পাখি ডাকতে লাগলো। দরজা বন্ধ করে হ্যারিকেনের দম কমিয়ে খাটের তলায় রেখে শুয়ে পড়লুম। জানলাগুলি খোলা রইল। বন্ধ করলে স্বস্তি পাওয়া যেত, কিন্তু বদ্ধ ঘরে শুতে পারি না। একটা পোড়ো বাড়িতে একা রাত কাটানো এই প্রথম। খালি গা ছমছম আর অস্বস্তি। অথচ পর্ণার কথা ভাবতেই কেন যেন মনে হচ্ছে আমি একা নই। চিত হয়ে শুয়ে যতবার অন্য কিছু ভাবতে যাচ্ছি, পর্ণা মনে এসে দাঁড়াচ্ছে। প্রকৃতি কন্যা লাবণ্য আর সেই ঝাঁঝালো সৌরভ স্মৃতি যা সমস্ত জীবনকে তছনছ করে দিচ্ছে। কতক্ষণ পরে কোথাও কোনো ঘরের ভেতরে চাপা শব্দে চমকে উঠল। শব্দটা ধস্তাধস্তি কিংবা শ্বাস প্রশ্বাসের। জেভিয়ার বলেছিলেন যেন না বেরোই, কিন্তু শব্দটা বাড়ছে। টেবিল চেয়ার পড়ে যাওয়া, কাঁচ ভাঙা, শ্বাস প্রশ্বাসটার বাংময় হয়ে ওঠা, তারপর কোনানি, ঘর ঘর। কি ঘটছে? হুড়মুড় করে উঠে বসলুম। ঘর ঘর শব্দটা মৃদু হয়ে আসছে। আর চুপ করে থাকা অসম্ভব। চরম ধরনের আতঙ্ক মরিয়া করে তোলে খুব ভীতু মানুষকেও। তাছাড়া হঠাৎ মনে হলো পর্ণা এসেছিল এবং তাকে অনুসরণ করে কোনো দুর্বৃত্ত ওর উপর ঝাঁপ দিয়েছে। হিংস্র গর্জনের ভঙ্গিতে চেঁচিয়ে উঠলুম, কে কে? তারপর টর্চ হাতে মশারি ঠেলে বেরিয়ে পড়লুম। ঘরের কোনায় একটা মরচে ধরা বল্লম দেখেছিলুম। বলমটা হাতে নিয়ে সেই শব্দটা কোন ঘর থেকে আসছে জানতে কান পাতলুম। পিছন দিকের ঘর থেকে শব্দটা আসছে মনে হলো। প্রচন্ড জোরে লাথি মারলুম দরজায়। কপাট মচমচ করে উঠল। ধমাত্ম লাথির পর একটা কপাট মরমর করে একপাশে ঝুলে গেল। হাঁক দিয়ে টর্চের আলো পেতে আমার মাথা ঘুরে গেল, রক্তহীন হয়ে পড়ল, দম আটকে গেল। পর্ণাই পুরনো আসবাবপত্রের স্তূপে হেলান দেওয়ার ভঙ্গিতে দুপাশে হাত ছড়িয়ে আছে। শ্বাসনালী ফাঁক, চাপ চাপ রক্ত। চিৎকার করতে গিয়ে দেখি গলা থেকে স্বর বেরোচ্ছে না। এখনই জেভিয়ারের কাছে যাওয়া দরকার, কিন্তু তার বাড়ি তো চিনি না।
বস্তি এলাকার বাজারে এখনো লোক থাকা সম্ভব। বারান্দা থেকে নামছি, তখনও শরীর পাষাণ ভার, পা টলছে, গলা শুকনো। এখন চারদিকের কুয়াশার ঝলমলের জ্যোৎস্নায় পর্দা ফাঁই। কালো কালো বৃক্ষলতা আবার ভয়াল জৈব হয়ে উঠেছে। নিচের নদীর জলে জ্যোৎস্না, নদীটাও হিংস্র নিষ্ঠুর হাসছে। গেটের কাছে সহসা আবছা এক মূর্তি। পর্ণার আততাই বা মরিয়া হয়ে বল্লম তুলে এগিয়ে গেলুম। পারিপার্শ্বিক নিষ্ঠুর হিংস্রতা মুহূর্তে আমাকেও ভর করেছিল। কিন্তু তারপর টর্চের আলো পড়তেই থমকে দাঁড়ালুম। আমি ভুল দেখছি না তো? পর্ণা, এ তো পর্ণাই। সে হাত তুলে চোখ আড়াল করে চাপা স্বরে বলে উঠল, আলো নেভান। তাহলে শ্বাসনালী কাটা রক্তাক্ত কার শরীর দেখে এলুম? নিশ্চয় অন্য কাউকে দেখেছি। পর্ণা এগিয়ে এসে তেমনি শ্বাস প্রশ্বাসময় কণ্ঠস্বরে আবার বলল, এমন করে কোথায় যাচ্ছেন? পর্ণা, তুমি পর্ণা? তাহলে 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 কি হঠাৎ থেমে গেলেন যে? এই ঘরে একটা ডেড বডি, জাস্ট নাও মার্ডার্ড, অবিকল তোমার মতো একটা মেয়ে। অবিকল আমার মতো? সে তো আমি। পর্ণা, পর্ণা, আমি কিছু বুঝতে পারছি না। এই হেয়ালির অর্থ কি? পর্ণা আরো এগিয়ে এলো। সেই তীব্র সৌরভ আবার। কিন্তু এই জ্যোৎস্নায় সৌরভের সঙ্গে আরো কি মিশে আছে? সুঘ্রাণটা দ্রুত বদলে যাচ্ছে, হিংস্রতর হচ্ছে। সে শ্বাস প্রশ্বাসময় কণ্ঠস্বরে বলল, তুমি চর্যাপদ পড়নি? আমাকে কেউ ভালোবাসেনি, সবাই ভালোবাসত আমার এই শরীরটাকে। তাই এখন এই শরীরটাই সাজিয়ে সেন্ট মেখে ঘুরে বেড়াই। অথচ আমি চেয়েছিলাম আমার আত্মাকে কেউ ভালোবাসো। পর্ণা, পর্ণা, তুমি? চুপ চুপ। এখন আমি তোমার কাছে একটু ভালোবাসা চাইতে এসেছি। দেবে তুমি? দেবে? বলে সে আরো কাছে এগিয়ে এলো। তারপর আমার উপর ঝাঁপিয়ে পড়লো, দু হাতে ছড়িয়ে ধরলো আমাকে। কিন্তু কি অসহ্যহীন তার শরীর! নিষ্ঠুরহীন আর কামনায় হিংস্র শরীরে চাপে আমার দম আটকে এলো। প্রচন্ড আতঙ্কে মাথা ঘুরে উঠলো। মনে হলো অতল শূন্যে তলিয়ে যাচ্ছে।
স্যার স্যার শুনে চোখ খুলে দেখি জেভিয়ার আমার পায়ের দিকে দাঁড়িয়ে আছেন, তাঁর হাতে এক টুকরো গরম পশমি কাপড়। আমার পায়ের তলায় সেঁক দিতে দিতে বললেন, মর্নিং এ এসে দেখি আপনি লনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। হোয়াট হ্যাপেন্ড? মিস্টার জেভিয়ার, পর্ণা পর্ণা কে? Oh my God! Oh my God! তারপর দ্রুত বুকে ক্রস আঁকলেন। একটু পরে আস্তে আস্তে বললেন, She was a school teacher. এই ফ্যামিলির মেয়ে মনভিলায় মায়ের সঙ্গে থাকতো। হঠাৎ এক রাত্রে খুন হয়ে যায়। I'm so sorry, sir. She was just a naughty love girl. Okay, don't worry. আর আপনাকে এখানে থাকতে হবে না। আমি বরং অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিচ্ছি।